নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিহারের প্যাডম্যান রাহুল গান্ধী ছবি সহ স্যানিটারি প্যাড বিতরণে বিতর্ক। গাজার 85% দখল ইসরায়েলের, জাতিসংঘের দাবি বাস্তুচ্যুতি ও গণহত্যার আশঙ্কা। শিলচরে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশমের ছাত্রী, তদন্তে নামল পুলিশ। বড়খলায় মিসবাহুলের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি, বিধায়ককে অকর্মণ্য আখ্যা। স্বাধীনবাজার জিপি গঠন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি রুবা বেগম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যদিও এখনো ভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। সেই আবহে কংগ্রেস ঘোষণা করেছে এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচির মা বোনদের সম্মান যোজনা। এই প্রকল্পের আওতায় কংগ্রেস রাজ্য জুড়ে 5 লক্ষ অভাবী ও গ্রামীণ মহিলাকে বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ করবে। রাজ্য কংগ্রেস সভাপতি রাজেশ কুমার জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা মহিলাদের স্বাস্থ্য সচেতনতা এবং মর্যাদাকে গুরুত্ব দিতে চাই। প্রত্যেকটি প্যাকেট দলের কর্মীরা সরাসরি মহিলাদের হাতে তুলে দেবেন। পরে বিতর্কের সৃষ্টি হয়েছে এই স্যানিটারি প্যাডের প্যাকেটের ওপর থাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি ঘিরে। বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগকে নারী অপমান বলে অভিহিত করা হয়েছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী কটাক্ষ করে বলেন, স্যানিটারি প্যাডে রাজনৈতিক নেতার ছবি দিয়ে কংগ্রেস প্রমাণ করেছে তারা কতটা নারী বিরোধী। বিহারের মহিলারাই এই অপমানের যোগ্য জবাব দেবেন। এছাড়াও কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে অভাবী মহিলাদের জন্য মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য চালু করা হবে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের কল্যাণমূলক প্রকল্পের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। तो वैसे लोग से आप 11 तरह के जो कागज मांग रहे हैं और वो भी 20 दिन के अंदर, तो आप प्रमाणित वो नहीं कर पाएंगे कि हम यहाँ के जन्म तिथि, यहाँ के जो है माता पिता के जन्म तिथि, अब जन्म तिथि उनके यदि एक जनरेशन और पीछे जाएंगे तो दादा के जन्म तिथि, तो ये जो प्रमाण मांग रहे हैं, ये पहली बार देश में ऐसा जो है निरंकुशता वाली निर्णय हुई है जिसमें वोटर का अधिकार जो है वो खत्म होने जा रहे हैं। और जिस तरह से इलेक्शन कमीशन ने उस प्रतिनिधि मंडल में जो बातें कही जिसमें मैं भी शामिल था, उन्होंने स्पष्ट कहा कि ये जो है वोटर पुनर्निरीक्षण का काम हम करा के रहेंगे। दूसरी बात उन्होंने कहा कि इसमें से 20% वोटर जो है एकदम से एलिमिनेट होंगे। और तीसरी कि अब वो पुराना इलेक्शन कमीशन नहीं है, आप ये गलती नहीं करें कि ये पुराना इलेक्शन कमीशन है, अभी बदली हुई इलेक्शन कमीशन है। तो इन बातों से ये स्पष्ट है कि बाबा साहेब भीमराव अंबेडकर के दी हुई मौलिक अधिकार जिसमें एक वोट का अधिकार है, उससे भी भाजपा से के लोग और इलेक्शन कमीशन के लोग उनको वंचित करने। গাজা ভূখণ্ডে চলা ইসরায়েলের সামরিক অভিযানের 21 মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে গাজার 365 বর্গ কিলোমিটারের মধ্যে 85% জমির নিয়ন্ত্রণ ইতিমধ্যেই নিয়েছে ইসরায়েলি বাহিনী। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, এই ভূখণ্ডের অধিকাংশ এলাকা থেকে হয় প্যালেস্টাইনিদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে অথবা তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনুস ও রাফা এলাকায় নতুন করে উচ্ছেদের নির্দেশ জারি করেছে তেল আভিভ।
ফলে অন্তত ৮০,০০০ মানুষ ফের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে ২৩ লক্ষ গাজাবাসীর মধ্যে অর্ধেকের বেশি মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, কিন্তু সেখানেও ইসরায়েলি সেনার ধারাবাহিক বোমা বর্ষণ বন্ধ হয়নি। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১১৮ জন, যার মধ্যে রয়েছেন ১২ জন ত্রাণকর্মী। আহত হয়েছেন আরও অন্তত ৫৮১ জন। গাজার পরিকাঠামো কার্যত ধ্বংসপ্রাপ্ত। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের গাজা বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ বলেন, বর্তমান পরিস্থিতি গণহত্যার সীমানায় পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেওয়া। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরে গাজার পাল্টা যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। মাঝে একাধিকবার সংঘর্ষ বিরতি হলেও দীর্ঘমেয়াদী শান্তির কোনো আশ্বাস আজও অধরা। পশ্চিম এশিয়ার মানবিক বিপর্যয়ের মাত্রা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। শুক্রবার সকালে শিলচরের টাউন হাই স্কুলের ১০ম শ্রেণীর পড়ুয়া রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শিলচর ইটখলাস্থিত ভাড়া বাড়ি থেকে স্কুলের যাওয়ার পথে ঢাকাইপট্টি থেকে কয়েকজন যুবক মুখে কাপড় ঢাকা দিয়ে রুমেনা বেগম মজুমদারকে একটি অ্যাল্ট্রো গাড়িতে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ছোট বোন। এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে। এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারেননি। নিখোঁজ রুমেনার সঙ্গে থাকা ছোট বোন জানায়, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিনের মতো ঢাকাইপট্টি দিয়ে যাওয়ার সময় একটি সাদা অ্যাল্ট্রো গাড়ি থেকে ২-৩ যুবক নেমে তাকে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করা হয়। নমস্কার, আমার নাম তারমিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 7:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনে খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ইয়োটা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় দুজন ছয়জন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখে কাপড় বান্ধা আসলো, তারপরে হাতও ধরিয়া আমার বোনের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার দেখা মারিয়া ফালাইয়া লইয়া গেছি। নমস্কার। গাড়িটা এল্টো গাড়ি আসলো, সাদা কালারের। ৩ জন আসলাম, ছেলে 3 জন, 3 জনের মুখে কাপড় বান্ধা আসলো। সন্দেহ আছে একজনের উপরে। আমরা মানে বাবার পিসির তো বাইরের ছেলে, হে একবার আমরা ওরকম কইছিল, তার লাগে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে। হে কইছিল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে, তার বেজান পছন্দ হয়েছে, হে এটারে উঠেয়া নিব, ওটা কইছিল। তার লাগে আমরা ভাবছি হে ডঙ্গে কইছে, কিন্তু জানি না, আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে। আমরা তো নিকটতম জুয়ারি মালুগ্রাম থানাত আমরা গেছি, গিয়া মালুগ্রাম থানাত গিয়ে আমরা কোনো থানাত কেউ নাই। 10টা পর্যন্ত অপেক্ষা করিয়া ওসিএ তার সেকেন্ড অফিসারকে পাঠাইছি। ওই ওসিএ তার সেকেন্ড অফিসারে আমরা ওই মেটারে গার্জিয়ানরে লইয়া আইয়া যেন থেকে কিডন্যাপ করা হয়েছে ওখান থেকে কোনো আইয়া তাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে আমরা এখন তৈয়াইছি। তাই এখানে আবার হয়েছে তারারে লইয়া সিসি ক্যামেরা আছে, এখানেও সিসি ক্যামেরা দেখার লাগিয়া তাই চেষ্টা করতা। এই এখন পর্যন্ত এই অবস্থা আর কেস করা হয়ে গেছে। কে বা কারা নিচে এটা খুলু তারা তো কইতে মানে এটা ছিলই না, কিন্তু আজকে তাকিয়া 2-3 মাস আগে তারা হাইলাকান্দিত গেছিলা, তারা অরিজিনাল বাড়ি হাইলাকান্দি। তো হাইলাকান্দিত যাওয়ার পরে তারা এখানে একটা আত্মীয় লোক সম্পর্ক করছে, একটা ছেলে, তাইরে দেখে তাই নিশ্চয় মনে ভালো লাগছে। ওই ছেলেটা তাইরে বারবার প্রপোজাল দিতে চেষ্টা করছে। এরপরে লাস্টে কইছে আমি গাড়িতে উঠাইয়া নিব গিয়া মেটারে। ও তারারও সন্দেহ ওই ছেলেটা হইব। বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভে অগ্নিশর্মা নদী ভাঙনে জর্জরিত বড়খোলার মানুষ। সংখ্যালঘু হিসেবে মিসবাহুল ইসলামের মতো অকর্মণ্য মানুষকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করার হতাশায় ভুগছেন তারা। হঠাৎ নদী ভাঙনে জর্জরিত বড়খোলার ভাঙারপাড়ের মানুষের মুখে উঠে এলো এমন ক্ষোভ। ভাঙারপাড় জিপির ভেউয়ারপাড় গ্রামের কয়েক শতাধিক পরিবার পথ হারিয়ে পথের খোঁজেই রয়েছেন। হারাং নদীর আগ্রাসী ভাঙনে ক্ষেতের জমি ফসলাদি হারিয়ে এবার চলাচলের পথ হারানোর
পরিস্থিতিতে আতঙ্কিত কয়েক শতাধিক পরিবার। তাদের অভিযোগ, বিধায়ক মিসবাউল ইসলামকে ভোট দিয়ে ভুল করেছেন, কেননা নদী ভাঙন হোক কিংবা বন্যা, বিধায়ক যেন অন্ধ রাষ্ট্রদূত, তাদের অগ্রগতির কোনো খোঁজ নেন না বিধায়ক। দেখুন, আজকে এই হারাং সেতুটা ভাঙ্গিয়া পড়ার পিছনে পড়ার পরে যে কাঠামো যেটা এই নদীর ভিতরে রয়েছে, এই কাঠামোর কারণে আজকে নদীর জল স্রোত অতি বেড়ে গেছে। তাই নামার যেগুলা রাস্তা রয়েছে সেইগুলা ভাঙ্গিয়া যাইতে আছে। তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার ছাত্রছাত্রী নিয়ে অনুরোধ করছি যে আপনারা দয়া করিয়া আমরা রাস্তাটাকে অতি সত্বর মেরামতি করিয়া দেওয়ার জন্য, এই স্কুলটিকে হারাং নদীর হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনার কৃপা দৃষ্টি করছি। মেঘালয় থেকে খাম কাজ করিয়া এক ফাও জায়গা লইছি, লোহার মাত্রে মনে করো ভাঙ্গি আমরা আধ ফাও জায়গা গেছে গিয়ে আধ ফাওয়াত আসি বাচ্চা কাচ্চা লইয়া। এত আমরা বহু সমস্যা হর অনেক মানুষরে আমরা কইছি যে আমরা গাট ওখান তার কোনো লাইন করিয়া দেন, কোনো মানুষের লাইন দেয় না। MLA মন্ত্রী এই সেই মেম্বার পঞ্চায়েত সম্পূর্ণ মানুষরে কইছে, কোনো একটা লাইন নাই। দিমু কইয়া মনে করো প্রায় 30 বছরের লাইন গেছে। তখন বাড়িন দেখো না মনে করো অর্ধেক গেছে কি অর্ধেক আছে। রুগী লইয়া, বেমারি লইয়া, মৌত লইয়া এটা লইয়া যাওয়া যায় না। এইবার এটা আমরা বহুত কষ্ট করে যাই। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীনবাজার জিপি গঠন সম্পন্ন হলো। শুক্রবার নির্ধারিত সময়ে জিপির 7 গ্রুপ সদস্য উপস্থিত হলে জিপি গঠন প্রক্রিয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন রুবা বেগম লস্কর, কিন্তু সহসভাপতি পদ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে জাইদুল হক লস্কর নির্বাচিত হন। অপর সহসভাপতির দাবিদার আরেক গ্রুপ সদস্যের সমর্থকদের মধ্যে এ কথা জানাজানি হলে ব্লক কার্যালয়ের বাইরে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ ও সিআরপিএফ ভিড় সরিয়ে দেওয়ায় অশান্তি বিরাজ করেনি। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভিডিও মুকুল বসুমতারি জানান, কোরাম পূরণ হওয়ার স্বাধীনবাজার জিপির পঞ্চায়েত বডি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে রুবা বেগম লস্করকে সভাপতি পদ থেকে সরাতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয়েছেন জিপির কয়েকজন লোক। इलेक्शन ऑफ प्रेसिडेंट एंड वाइस प्रेसिडेंट आज के डेट पे था 11:30। तो प्रेसिडेंट के लिए एक्चुअली कोरम हमें चाहिए 7 लोग, तो 7 लोग का कोरम आज फुलफिल हुआ था, लेकिन 3 लोग एब्सेंट था। तो 3 लोगों के लिए हमने 40 मिनट्स के लिए वेट किया। 40 मिनट्स वेट करने के बाद हमने मीटिंग स्टार्ट कर दिया। मीटिंग पे हमारा जो प्रेसिडेंट का इलेक्शन था, तो सपोर्ट प्रेजेंट जितना 7 लोग था सब लोग सपोर्ट किया था और प्रोपोज जैसे तो उसका सिलेक्शन हो गया। और वाइस प्रेसिडेंट के लिए हमारा 2 कैंडिडेट निकला था। 2 कैंडिडेट का एक कैंडिडेट का मतलब सिर्फ प्रपोजल था और उसका जो सेकंडर नहीं था, जो सपोर्ट करने वाला नहीं था, तो इसलिए हमने एक ही कैंडिडेट को सिलेक्शन किया वाइस प्रेसिडेंट के लिए। रूबा बेगम लस्कर, वाइस प्रेसिडेंट जैदुल हक लस्कर डिक्लेयर हो गया। ধলাইয়ের জামালপুর এলাকায় দীর্ঘদিনের বিতর্কিত জমি বিবাদের দরুন এবার খুড়তুতো ভাইকে জাল নোট দিয়ে ফাঁসানোর চক্রান্ত চলছে। দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা না করে দাদু সম্পত্তি একাই ভোগ করে আসছে রাজীব আহমেদ লস্কর। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় জমি ভাগ করে দেওয়া হলেও রাজীব আহমেদ তা মানতে নারাজ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের স্কুল পড়ুয়া ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসিয়ে দিয়েছে রাজীব আহমেদ। এর আগে ফোনে জমি দখল নিতে বারণ করে, কিন্তু নিজ ভাগের জমি দখল করতে গেলে তাদের ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ তোলেন তারা। যদিও পুলিশি তদন্তের পর রাজীবের ভাই কমরুল হক লস্করের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে জাল টাকার সঙ্গে তাদের ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সমাজে মানহানি হয়েছে বলে দাবি তুলে তারা। যেহেতু আমরা শেষ পর্যন্ত এটা জানতে পারলাম, তার একটা বয়সের মাধ্যমে তাই একটা বয়স দিছেন, আর বয়সের মাধ্যমে তাই নৌকথার প্রকাশ করছেন যে কারেন্সি যেটার উপরে তাই মানে এলিগেশন করছেন, এই কারেন্সিটা তার কাছে আছে। তা আমরা এখন প্রশাসনের কাছে আবদার করি যে যেহেতু তার কাছে এটা আছে কারেন্সিটা ডুপ্লিকেট কারেন্সি, এটা আমরা বয়সটা আফটার আমরা হ্যান্ড ওভার করবো।
আর প্রশাসনের কাছে আবদারের প্রশাসন যাতে এই কারেন্সিটা তার কাছ থেকে রিকভারি করে আর তানে যত তাড়াতাড়ি পারা যায় আইনের আশ্রয় নেয়, কারণ এই বিষয়টা শুধুমাত্র সমাজ বিরোধী নয়, এটা দেশ বিরোধী বিষয়। আর আমরা সবসময় আমরা দেশের ভালোবাসি আর আমরা দেশের সাথে থাকবার আমরা সবসময় থাকি আমরা। আর তাই এই জিনিসটা করিয়া আমরা যে সমাজের ভিতরে যে আমরা অপমান করছেন, মানহানি করছেন, আমরা এর উপযুক্ত আমরা পদক্ষেপ নিমু এর লাগিয়া। আর আমরা সব সমাজবাসীর কাছে আমরা চাই আর এই জিনিসটা যেন এইরকম অসামাজিক একজন মানুষ এই সমাজে বসবাস করেন, আপনারা সব সহযোগিতা করিয়া এরকম মানুষের তাড়াতাড়ি হস্তান্তর করেন, সরকারের তো সব সহযোগিতা করেন। আর প্রশাসনের কাছে চাই আর যত তাড়াতাড়ি পারেন এরকম একজন মানুষের আপনার আইনের আওতায় নিয়ে একটা উপযুক্ত শাস্তি দিন, যাতে আমরা নিরীহ মানুষ সমাজও সহজভাবে আমরা বসবাস করতে পারি। তবে জাল টাকার সঙ্গে তাদের ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সমাজে মানহানি হয়েছে বলে দাবি তুলেন তারা। এদিন রাজীব উদ্দিন লস্করকে সমাজ বিরোধী আখ্যা দিয়ে শীঘ্রই তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তার কাকা, পিসি ও ভাইয়েরা। উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল সুবান বাদশার ছেলে মেয়ে যথাক্রমে কমরুল হক লস্কর, সর্বতুন নেশা। উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল সুবান বাদশার ছেলে মেয়ে যথাক্রমে কমরুল হক লস্কর, সর্বতুন নেশা, রুশনা বেগম, খাজুরুন নেশা এবং প্রয়াত মইনুল হক লস্করের ছেলে আসলাম উদ্দিন লস্কর প্রমুখ। আমরা যদি জমিন নেওয়া তাই দমকি দেয় আপনি তার কিটা তার হিসি আমি আব্দুল সুমান বাসার এর দমকি দেয়, তার বন্দুক আছে ধরাইয়া আমরা হি তো আগর গ্রহণতি আর আমরা আর এটা আই না এটা নেওয়া তো সব আমরা সম্পত্তি শেখার বড় করে খোঁজ না আমার ওলা ঠগাইয়া জো করিয়া বন্দুক দেখাইয়া খালি বাটা তাই আর আইয়া দেন ভাই বন্ধ ফাইন তোর খাই ইয়া খুলিয়া খুলি দেন ফাইন তোর জমিন আমি দেই আর হইয়া এটা বুদ্ধাও যাই ফাইন তার লগে তুই পড়িস না আমি তোরে দিন হইয়া খরগে হইন ও রাজিবে রাজীব তোমার কিটা বাই। বেআইনিভাবে বনাঞ্চল কেটে ধ্বংস করার অভিযোগ উত্থাপন করে সরব হল ছাত্র সংস্থা আশু। দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া রেঞ্জের অধীনে ডুবারতল গ্রামে আশুর কর্মকর্তারা সংবাদ মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা ঘাড়মুড়া বনগ্রামের জমিতে অজয় দাস ও সুভাষ দাসের মতো দখল দায়িত্বের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ঘাড়মুড়া বনাঞ্চলের জমিতে অবৈধভাবে দখল দায়িত্ব এবং বনজ সম্পদ বেআইনিভাবে বিনষ্ট করছে এরা। এছাড়াও জলবায়ু পরিবর্তনের জন্য সরাসরি ক্ষতিকর এমন গাছপালা লাগানো হয়েছে বলে অভিযোগ করেন আশু নেতারা। যে তারার যে এনজিও যেটা দিয়ে আমরা দেখাইছই, বর্তমানে রেঞ্জারে একটা এনজিও দেখাইছই সোশ্যাল ওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আচ্ছা, এই ফাউন্ডেশনটার এস্টাবলিশ হলো 2025 আর তারার এটা মোটামুটি তারা রেঞ্জ অফিসও তারার উপর লেভেলে কোনো হারো না, রেঞ্জ অফিসও এই ফাউন্ডেশনটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন দিছেন 16/6/2025। আর আমরার প্রতিবাদ করা হইল এর থেকে আরো 10 দিন আগে। গতিকে কথা হইল আমরা যখন তারা গাছ কাটছে লোকাল স্থানীয় পাবলিকে প্রতিবাদ করছে সচেতন মহলে, দ্বিতীয়ত সংগঠনে আন্দোলন করছে, এর বাদে গিয়ে তারা আরো 10 দিন 15 দিন পরে গিয়ে এনজিও রেজিস্টার করিয়া আজকে এনজিও দেখাইয়া যদি এটারে ছাড়িয়া দেওয়া হয় তখন আমরার মূল কথাটা হইল এই খাটার পারমিশনটা লাগবে। যখন গাছটা খাটা হয়েছে, যখন ফিলার মারা হয়েছে ফরেস্টের জমিনও, যখন তারর বেড়া দেওয়া হয়েছে, এই জিনিসটার পারমিশন তৎকালীনভাবে খেয়ে দিছিল। খে বা কার কাছে আছে যে ও ম্যাটারটা শ করা লাগবো, অন্যথায় আমার গানমুড়া আঞ্চলিকর প্রেসিডেন্টে হয়েছেন অলরেডি আন্দোলন হইব, ফরেস্ট অফিস জুড়িয়ে আন্দোলন হইব। আমরা খালি আন্দোলনের সীমাবদ্ধতা থাকতাম না, আমরা আইনিভাবেও কোর্টও কেস ফাইল করমু, কম সময়ের ভিতরে করিলে আমরা ডিওফর কাছে যে আমরা মেমোরেন্ডাম দিছি 2-4 দিনের ভিতরে আমরা এটা রিমাইন্ডার করমু, করিয়া আমরা এই রিমাইন্ডারের উপরে বৃদ্ধি করিয়া আমরা আইনের দ্বারস্থ হইয়া কোর্ট কেস হইব এটার উপরে হইয়া আইনে আমরা এটা বিচার করব। আর উচ্চ পর্যায়ের বিষয় দিয়ে তদন্ত করতে লাগবো এটার যে কি ব্যাপারে এটারে প্রথম কিতা সরছে কাটা হইছিল, তার রিজন কিতা আসলো, ওই জিনিসটা আমরা জানতে চাইব। এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় আয়। 13 বছর ধরে উপেক্ষা, বঞ্চনা, বৈষম্য শিলচর 3 জেলার যৌথ সাংবাদিক সম্মেলনে ফের প্রতিবাদের সোচ্চার সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। আলোচনায় বসতে সমগ্র শিক্ষা অভিযান অসমের মিশন ডাইরেক্টরকে 7 দিনের সময়সীমা দীর্ঘদিন ধরে উপেক্ষিত দাবি পূরণে ফের সোচ্চার হল সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে সদৌ
অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি জেলার যৌথ সাংবাদিক সম্মেলনে তাদের প্রতি প্রায় 13 বছর ধরে বঞ্চনা বৈষম্যের বিভিন্ন চিত্র কর্মকর্তারা তুলে ধরেন। তারা বলেন, সম কাজে সম অধিকারের বিষয়টি এখন অবধি বাস্তবায়িত না হওয়া ভীষণ দুর্ভাগ্যজনক। তবে প্রাসঙ্গিক কিছু দাবি পূরণের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বিভাগীয় আধিকারিকরা তা কার্যকর করছেন না। এটাও অত্যন্ত পরিতাপের। তাই এই ব্যাপারে এক সপ্তাহের মধ্যে সংস্থার সঙ্গে আলোচনায় বসার জন্য তারা সমগ্র শিক্ষা অভিযান অসমের মিশন ডাইরেক্টরের প্রতি আহ্বান জানিয়েছেন। নতুবা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি গ্রহণের সংস্থা বাধ্য হবে, এ কথাও স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র কৌস্তুভ চক্রবর্তী, কাছাড় জেলা কমিটির সভাপতি বিবেকানন্দ দেবনাথ ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ লস্কর, শ্রীভূমি প্রতিনিধি মনোজ ভট্টাচার্য, সদস্যা জয়শ্রী নাথ, সদস্যা সোনালী দে, সদস্য সঞ্জয় চৌহান প্রমুখ ছিলেন। হাইলাকান্দি প্রতিনিধি জিয়াউল হক। এই জায়গার ক্ষেত্রে রেগুলার টিচাররা যেভাবে ওনাদের ব্লক অফিসারের মাধ্যমে নিতে পারেন, সেই জিনিসটা যাতে আমাদের হয়, সেটা আমরা অনেকদিন থেকে দাবি জানিয়ে আসছি। তো এটা একটা সমস্যা আমাদের এখনো রয়ে গেছে, এবং এই ধরনের সমস্যাগুলো, এবং তারপরে রয়েছে বর্তমান যেটা চলছে, যেটা এলপি স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারটা, সেটাতেও আমাদেরকে বিয়ে করে দেওয়া হয়েছে, বাদ রাখা হয়েছে সেই এসওপি যেটা জারি হয়েছিল। আমরা চাইছি সেই জায়গার ক্ষেত্রে যাতে আমাদেরকে সমান অধিকার, আমাদের যেটা রয়েছে সমান অধিকার যাতে সাব্যস্ত করেন, সেই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের দাবি জানানোর জন্যই আমাদের আজকের বসা। এবং আমরা পরবর্তী পদক্ষেপ, আইনি পদক্ষেপ যাতে নিজে বাধ্য না হই, সেজন্য যাতে আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সমগ্র শিক্ষার আমাদের মাননীয় এমডি স্যার, উনি যাতে আমরা একটা ফর্মাল মিটিং এ বসেন, সেই জন্য এই আহ্বান আমরা জানাতে চাইছি, যাতে আমরা শুধুমাত্র আইনি দিক বলুন বা অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন বলুন, সেই সমস্ত কিছুতে না গিয়ে কথাবার্তার মাধ্যমে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় সহজেই। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের সৌর অসম প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে একটা বৈঠক আমরা আশা করছি এবং দাবি জানাচ্ছি। সেই জন্য সেই দাবি জানাতেই আজকের আমাদের এই কেস। সমস্যার সম্মুখীন হয়, আর এটা অনেক টাইম টেকিং হয়ে যায়। সেই এরিয়ার হিসাবে এটা আমাদের 2-3 বছরও লেগে যায় এটা এই পার্টিকুলার পিরিয়ডে পে কার্ডটা পেতে। কিন্তু রেগুলার টিচাররা সেটা যেহেতু ডিসেন্ট্রালাইজড ওদের প্রসিজিয়ারটা, ওদের এইসব পে কার্ডের কোনো সিস্টেমটা এরকম হয় না। আমাদের এটাও দাবি যাতে আমরা এইভাবে রেগুলার টিচারের মতো যেভাবে আমাদের সরকার দিয়ে দিয়েছে, এটা ইমপ্লিমেন্টেশন যাতে হয় সরকারিভাবে। যারা প্রধান শিক্ষক হিসেবে আমরা যারা কাজ করে আসছেন, তারা এখন পর্যন্ত কোনো প্রধান শিক্ষক অ্যালাউন্স যেটা থাকে সরকার ইতিমধ্যে সরকারের যারা দিয়েছিল যেটা সরকার, সেই অ্যালাউন্সটাও পায়নি। তো এটাও যাতে ওনারা যাতে পান, সেই ব্যাপারটা ডিপার্টমেন্ট যাতে নিশ্চিত করে, সেই জন্য ডিপার্টমেন্টের সাথে একটা আমাদের অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাথে একটা বৈঠকের প্রয়োজন বলে আমরা দাবি জানাচ্ছি। আজ আইনজীবী তথা বিশিষ্ট সমাজসেবী বিজেপি নেতা জয় জ্যোতি দের নেতৃত্বে সৎসঙ্গ নগর বাজার কমিটির পক্ষ থেকে শিলচর পৌর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার শ্রীমতী সৃষ্টি সিং মহাশয়ার কার্যালয়ে গিয়ে ওনার সাথে দেখা করে ওনাকে একটি ফুলের তোড়া এবং গামছা দিয়ে সম্বর্ধিত করেন। বাজার কমিটির পক্ষে জয় জ্যোতি দে বাজারের বিভিন্ন সমস্যার কথা পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিং মহাশয়ার সামনে তুলে ধরেন এবং এই বাজারটিকে একটি আদর্শ বাজার হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওনার আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে বাজার কমিটির পক্ষে জয় জ্যোতি দে কমিশনার সৃষ্টি সিং মহাশয়াকে বাজারের সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। বাজার কমিটির পক্ষে আজ জয় জ্যোতি দে সাথে ছিলেন সৎসঙ্গ নগর বাজার কমিটির সভাপতি অবিনাশ চৌধুরী, বাজার কমিটির সম্পাদক প্রবীর দাস সহ বাজার কমিটির অন্যান্য সদস্য এবং ব্যবসায়ী বৃন্দ। আগামী রবিবার 6 জুলাই 2025 ইংরেজি আমরা ফকিরা মনোমুগ্ধকর অনুষ্ঠানের ডালি নিয়ে বঙ্গভবনে হাজির হচ্ছে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কলকাতা থেকে আগত বিশ্বখ্যাত সম্পন্ন লোক শিল্পী দীপান্বিতা আচার্যের লোকায়ত গানের অনুষ্ঠান। তার সাথে থাকছে 5 এবং 6 জুলাইয়ের কর্মশালার প্রশিক্ষার্থীদের দ্বারা একটি সমবেত গান এবং আমরা ফকিরা তো থাকছি। নাচে গানে কথায় অনুষ্ঠানটি শুরু হবে ঠিক বিকেল 5:30 একটি ব্যতিক্রমী উদ্বোধনের অনুষ্ঠান। নাচে গানে কথায় অনুষ্ঠানটি শুরু হবে ঠিক বিকেল 5:30 একটি ব্যতিক্রমী উদ্বোধনের দ্বারা।
আপনাদের সবার উপস্থিতিতে এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর, সার্থক এবং সফল হবে সেই দৃঢ় প্রত্যয় থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। যেহেতু আমাদের জনবল সেইভাবে নেই, তাই সবার কাছে ব্যক্তিগতভাবে পৌঁছাতে না পারায় ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে সবাই আসবেন এই আশা রাখি। মেহেরপুর ডেভেলপার্স ক্লাব উদ্যোগে সম্পূর্ণ দক্ষিণ শিলচরে 2 মাস ব্যাপী বৃক্ষরোপণের কার্যসূচি সূচনা হয় শুক্রবার। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে মেহেরপুর ডেভেলপার্স ক্লাব উদ্যোগে দক্ষিণ শিলচরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ রাজ্যসূচির সূচনা হয় শুক্রবার বিকেলে। এদিন এই বৃক্ষরোপণ কার্যসূচিতে উপস্থিত ছিলেন দেবাশিস রায়, নীতিশ কুমার ভট্টাচার্য, অলোক ভট্টাচার্য, এই অঞ্চলের তরুণ সমাজকর্মী শিবাদেব, শিবম দেব, মনোজিৎ ভট্টাচার্য, লালবাবু সিং প্রমুখেরা। আজ আমরা যে যাত্রা শুরু করলাম এই সমাজের স্বার্থে, আমরা আমাদের এই যাত্রা সুদূর প্রসারী রাখবো এই আমাদের বিশ্বাস। ডেভেলপার্স ক্লাব মেহেরপুর অঞ্চলের কিছু দামাল ছেলে যারা সমাজ সচেতন, তাদের মস্তিষ্ক প্রসূত কিছু পরিকল্পনা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে এবং আমরা যারা এখানে আছি আমরা তাদের সবসময় সহযোগিতা এবং আমাদের যতটুকু কর্মক্ষমতা আছে তাদেরকে সাহায্য করব। আমরা আজ বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করছি এবং আমরা জুন এবং জুলাই মাস, এই 2টি মাস আমরা বৃক্ষরোপণ করে যাব মেহেরপুর তথা ঘুঙ্গুর অঞ্চলে। তারপর আমাদের বিভিন্ন কার্যসূচি আছে যা আমরা পরে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। হিজরি সনের 10ই মহরম পবিত্র আশুরার দিন। মহরম ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কারবালার মর্মান্তিক যুদ্ধের ইতিহাস। মহরম মাসের 10 দিনকে বলা হয় আশুরা। আশুরার দিনটি ইসলাম ধর্মের সকলেই বিশেষভাবে পালন করে থাকেন। এই দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। বিশেষ করে বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলেরও আয়োজন করা হয়। একই সঙ্গে পালিত হয় শোক জ্ঞাপনের অনুষ্ঠান। মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রতি বছর হাইলাকান্দিতেও পালিত হয়ে থাকে পবিত্র আশুরা দিবস। তাই আগামী 6 জুলাই 2025 ইংরেজি পবিত্র মহরম উদযাপনে প্রস্তুতি নিয়ে চলছে কাজ। শান্তিপূর্ণভাবে নামাজ, রোজা সহ নানা ইবাদতের মধ্য দিয়ে আশুরা পালনের আহ্বান জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা শারিমুল হক লস্কর। আজ নিজ বাড়িতে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত করে পবিত্র মহরম মাস বা আশুরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মহরম মাস আর শেষ মাস হচ্ছে জিলহজ্জ মাস। প্রথম মাস মহরম হচ্ছে আত্মবলিদানের মাস আর শেষ মাস জিলহজ্জ হচ্ছে কোরবানি বা বলিদানের মাস। তাই মুসলমানদের শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবলিদানের মধ্য দিয়ে কাটাতে হবে, অর্থাৎ কঠোর পরিশ্রম বা ত্যাগের মাধ্যমে অতিবাহিত করতে হবে, বললেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সালিমুল হক লস্কর। মানুষের জন্য, বাক্যের জন্য নয়। আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই এতরাজটুকু করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব দিয়েছেন, এই ফাঁকি রোজা রাখার অর্থ হলো সুবে সাদিক থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত কোনো দানা পানি খায় না। উমদাতুল কারি সহিহ বুখারীর মধ্যে। এই জন্য সবাইকে বলছি একদিন রোজা রাখবেন এবং নামাজ পড়বেন, আল্লাহর নিকট দোয়া বেশি বেশি করে করবেন। 10 জন নবীকে এই দিন আল্লাহ পাক পরবর্তীকালে আদম মুসিবত থেকে রক্ষা করেছিলেন, পানা দিয়েছিলেন। সুতরাং আমরা যারা আসি আমাদেরকে আল্লাহ পাক পরবর্তীকালে আদম পানা দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন এই যে যারা ইহুদি তারা রোজা রাখছে,
এহুদি এবং মুসলমানের মধ্যে মিল খুব বেশি। যেমন মুসলমানরা গরু খায়, এহুদিও গরু খায়, খ্রিস্টানরাও গরু খায়। এহুদি মূর্তি পূজা সব থেকে বেশি বিরোধী, কোনো মতেই মানে না। আমরা মুসলমানরা মূর্তি পূজাকে সমর্থন করি না, কিন্তু এহুদির মতো এত বেশি বিরুদ্ধাচরণ করি। তো এহুদি রোজা রাখছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 মিনিটে ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই ফোন নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিহারের প্যাডম্যান রাহুল গান্ধী ছবি সহ স্যানিটারি প্যাড বিতরণে বিতর্ক। গাজার 85% দখল ইসরায়েলের, জাতিসংঘের দাবি বাস্তুচ্যুতি ও গণহত্যার আশঙ্কা। শিলচরে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশমের ছাত্রী, তদন্তে নামল পুলিশ। বড়খলায় মিসবাহুলের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি, বিধায়ককে অকর্মণ্য আখ্যা। স্বাধীনবাজার জিপি গঠন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি রুবা বেগম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।